দ্য ডিজিটাল এডুকেটে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষক বিক্রম স্যার। আজকে আমি তোমাদের যে প্রথম অধ্যায়, আজকে ডে 5 অর্থাৎ পঞ্চম দিনের ক্লাস, এর আগের ক্লাসগুলো আমাদের তোমরা যদি দেখতে চাও তোমরা চলে যাবে তোমার প্লে লিস্টে। সেই প্লে লিস্টে অলরেডি ক্লাসগুলো সাজানো আছে, পর অবস্থায় সাজানো আছে। তো আজকে তোমাদের আমি সেই ডে 5 অর্থাৎ পঞ্চম দিনের ক্লাস শুরু করতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো পঞ্চম দিনের ক্লাসে থাকছে তোমাদের প্রেরণা অর্থাৎ মোটিভেশন। প্রেরণার প্রক্রিয়া বা চক্র, প্রেরণার সংজ্ঞা। প্রথমে আছে প্রেরণার সংজ্ঞা, অর্থাৎ প্রেরণা বলতে কী বোঝো বা প্রেরণার সংজ্ঞা দেওয়া রয়েছে, যে প্রেরণার অর্থটা জানতে হবে বা প্রেরণা কাকে বলে। আমরা যদি সহজ ভাষায় বলি, প্রেরণার অর্থটা জানলেই বোঝা যাবে যে প্রেরণা অর্থ, মিনিং অফ মোটিভেশন। মোটিভেশন মানেই হচ্ছে প্রেরণা, আর প্রেরণা মানে হচ্ছে মোটিভেশন। এই যে প্রেরণা, এর ইংলিশ টার্ম হচ্ছে কি মোটিভেশন। মোটিভেশন মানে হচ্ছে প্রেরণা এবং প্রেরণা মানে হচ্ছে মোটিভেশন। তো প্রেরণার অর্থ জানতে হবে আমাদের, মিনিং অফ মোটিভেশন। প্রেরণার অর্থ হলো, প্রেরণা হচ্ছে একটা ইংরেজি শব্দ, তার প্রতিশব্দ হচ্ছে কি মোটিভেশন। তাহলে প্রেরণা ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন। এবার এই যে মোটিভেশন, এই শব্দটি ল্যাটিন শব্দ মোভার্স থেকে এসেছে। কি বললাম? তাহলে প্রেরণার এর ইংরাজি শব্দ হচ্ছে মোটিভেশন, আর এই মোটিভেশন শব্দটি এসেছে ইংলিশ ওয়ার্ড থেকে বা ইংলিশ প্রতিশব্দ থেকে, মোটিভেশন মোভার্স থেকে। এই মোটিভেশন শব্দটি ইংলিশ, প্রেরণার শব্দ ইংরেজি প্রতিশব্দ মোটিভেশন, আর এই মোটিভেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ অর্থাৎ মোভার্স থেকে এসেছে। এবার এই মোভার শব্দের অর্থ হচ্ছে মুভ। একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি মুভ। এই মুভ মানে হচ্ছে চলন প্রক্রিয়া, অর্থাৎ মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। তাহলে মিনিংটা কি বললাম, প্রেরণার অর্থ কি বললাম, যে প্রেরণা হচ্ছে একটা ইংরাজি শব্দ যার অর্থ হচ্ছে মোটিভেশন, ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন, আর এই মোটিভেশন শব্দটি একটি লাতিন শব্দ অর্থাৎ মোভার্স থেকে এসেছে। এই মোভার শব্দের মধ্যে আমরা একটা শব্দ পাচ্ছি মুভ, MOVE, মুভ। এই মুভ মানে হচ্ছে চলন প্রক্রিয়া। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে প্রেরণা বলতে আমরা কি বুঝি, তো বা কাকে বলে প্রেরণা, যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তাহলে বলতে হবে যে চলন প্রক্রিয়া, কি বললাম, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় এবং আমাদেরকে সামনের দিকে এগোতে সাহায্য করে, তাকে আমরা প্রেরণা বলতে পারি। কি বললাম? আই রিপিট ওয়ান্স এগেন, যে প্রেরণা কাকে বলে আমরা বলতে সহজ ভাষায় বলবো যে চলন প্রক্রিয়া, এই যে চলন, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় এবং আমাদেরকে সামনের দিকে এগোতে সাহায্য করে এবং ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তাকে প্রত্যেকটা কাজে তাকে কি উদ্বুদ্ধ করে রাখে, তাকে আমরা প্রেরণা বলতে পারি। সহজ ভাষায় এইটুকু আমরা লিখব বা সংজ্ঞা আকারে। এবার চলে আসলাম প্রেরণার সংজ্ঞা, ডিফিনিশন অফ মিনিং। প্রেরণার সংজ্ঞা, এই প্রেরণার সম্পর্কে বিভিন্ন মনোবিদ তারা এই প্রেরণার সংজ্ঞাটাকে ব্যাখ্যা করেছেন। তো প্রথম আমাদের যে মনোবিদ স্কিনার, BF স্কিনার 1947 খ্রিস্টাব্দে তিনি প্রেরণার একটা সংজ্ঞা বলেছেন যে মোটিভেশন ইজ স্কুল লার্নিং ইনফ্লুয়েন্স দ্য অ্যারাউন্ডস পারসিটিং দ্য সাস্টেনিং অর্থাৎ অ্যান্ড ডাইরেক্টিং ডিসিরাবল দ্য বিহেভিয়ার্স। অর্থাৎ প্রেরণা বলতে আমরা কি বুঝি, যে প্রেরণা হলো এমন এক ধরনের শিখন যা কি করে বিভিন্ন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কাম্য আচরণগুলিকে জাগ্রত করতে এবং অনেক সময় ধরে রাখতে এবং সেগুলিকে পরিচালনা করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে BF স্কিনার 1947 খ্রিস্টাব্দে এই প্রেরণার সংজ্ঞা হিসেবে কি বলেছেন, যে প্রেরণা হলো এমন একটি বা এক ধরনের শিখন যা বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও আমাদেরকে কি করে বিভিন্ন যে আচরণগুলি
জাগ্রত করতে পারে এবং অনেক সময় ধরে সেই আচরণগুলিকে কর্ম সম্পাদন করতে কি সাহায্য করে, সেটা হচ্ছে মোটিভেশন। বিএফ স্কিনার বলেছেন। এবারে আরেকজন মনোবিদ বলেছেন গুড, CW গুড, অর্থাৎ 1973 খ্রিস্টাব্দে এই মোটিভেশন সম্পর্কে তিনিও একটা আমাদের সংজ্ঞা প্রদান করেছেন। সেটা হচ্ছে প্রেরণা, অর্থাৎ প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে এবং দীর্ঘস্থায়ী এবং নিয়ন্ত্রণ করে। তিনিও একই রকম কথা বলেছেন যে প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মে বিভিন্ন আমাদের কাজের প্রতি বা কর্মের প্রতি কি আমাদের উদ্দীপনা বা উৎসাহকে জাগিয়ে তোলে এবং সেই কাজটাকে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো না যাওয়া পর্যন্ত আমাদের সেই কাজটার পিছনে কিন্তু লেগেই থাকতে সাহায্য করে। তো সেটাই বলছে যে কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে এবং সেই কর্মটাকে দীর্ঘস্থায়ী এবং নিয়ন্ত্রণ করে। এবার মনোবিদ উডওয়ার্থ কি বলেছেন যে প্রেরণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ এবং আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে। তাহলে মনোবিদ উডওয়ার্থ এই প্রেরণা সম্পর্কে কি বলেছেন আমরা বলবো সহজ কথায় যে প্রেরণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো কাজের প্রতি বা কোনো একটা লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু সাহায্য করে। সেই লক্ষ্যটা যতক্ষণ না পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের সেই কাজকে কি চালিয়ে যেতে সাহায্য করে এই মোটিভেশন বা প্রেরণা। কি বললাম, মনোবিদ উডওয়ার্থ বলেছেন যে প্রেরণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ করার জন্য সেই কাজে কি করে উদ্বুদ্ধ করে হচ্ছে আমাদের প্রেরণা। এবার চলে আসলাম প্রেরণার যে চক্র রয়েছে সেই চক্র সম্পর্কে আলোচনা করব। প্রেরণার চক্র, প্রেরণা প্রক্রিয়া বা চক্র, মোটিভেশন সার্কেল, বা প্রেরণার চক্র। আমরা জানি আমরা এই চক্রকে বা প্রেরণার যে মোটিভেশন যে সার্কেল রয়েছে সেই সার্কেলটাকে আমরা 4টি ভাগে ভাগ করব। ভাগ 1 অর্থাৎ প্রথম ভাগ বলছে অভাববোধ বা চাহিদা, অর্থাৎ নিড বলছে, এটা হচ্ছে চাহিদার যে সার্কেলগুলো স্টেপগুলো। এবং 2 নম্বরে বলছে তাড়না অর্থাৎ ড্রাইভ। 3 নম্বর বলছে সহায়ক আচরণ ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার্স। আর চতুর্থ বলছে উদ্দেশ্যমূলক বা লক্ষ্য পূরণ, এটা হচ্ছে গোল, যেখানে কি একটা শিক্ষার্থী তার নির্দিষ্ট কি লক্ষ্যে পৌঁছায়। তাহলে এই হচ্ছে প্রেরণার 4টা সার্কেল বা 4টে স্টেপ। কি বললাম, নাম্বার 1 অভাববোধ বা চাহিদা, যাকে আমরা ইংলিশে বলি নিড। 2 নম্বরে রয়েছে তাড়না, যাকে আমরা বলি ড্রাইভ ইংলিশে, এবং সহায়ক আচরণ, যাকে আমরা ইংলিশে বলি ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার্স। আর নাম্বার 4 রয়েছে উদ্দেশ্যমূলক অর্থাৎ গোল। এই 4টা আকারে এই প্রেরণা আমাদের মধ্যে বা সমস্ত ব্যক্তির মধ্যে কি সেই সার্কেল আকারে পরিবর্তিত হয়ে থাকে। তো প্রথম যে সার্কেলটা রয়েছে অভাববোধ বা চাহিদা, কারণ এটা বলছে প্রেরণা, এই প্রেরণা চক্রের প্রথম ও প্রধান স্তর হচ্ছে চাহিদা বা অভাববোধ। চাহিদা বা অভাববোধ দুটোর মানে হচ্ছে একটা, যাকে আমরা ইংলিশে নিড বলে থাকি। তো প্রেরণা চক্রের যে প্রথম বা প্রধান স্তর হচ্ছে চাহিদা বা অভাববোধ। কি করে বিভিন্ন কারণে ব্যক্তির মধ্যে সেই অভাববোধ সৃষ্টি হয়, যেমন একটা ক্ষুধা, তৃষ্ণা, পদমর্যাদা, মাতৃত্ব প্রেরণা ইত্যাদি। এই কারণগুলি হচ্ছে কি অভাববোধ বা চাহিদা। কারণ কোনো কিছু অভাব থাকলেই তবে আমার মধ্যে কি সেই চাহিদা কিন্তু সৃষ্টি হবে। এবার কোনো কিছু অভাবই থাকলো না তো আমার মধ্যে সেই চাহিদা কি বা মোটিভেশন সৃষ্টি হবে না। সেই জন্য বলছে প্রথম যে চাহিদা আমাদের অভাববোধ, এই অভাববোধের পরেই কিন্তু তোমাকে কি করবে তাড়নার পিছনে ছুটবে। তাড়নার পরে তোমার কাছে কি সহায়ক আচরণ আসবে। তারপর হচ্ছে সেই উদ্দেশ্য, মানে যেই লক্ষ্যের জন্য আমরা কাজটা করছি সেই লক্ষ্যে আমরা কি পৌঁছানো সম্ভব। তো অভাববোধ কি বললাম যে প্রেরণা চক্রের প্রথম ও প্রধান স্তর হচ্ছে চাহিদা বা অভাববোধ। এই চাহিদা বা অভাববোধ থেকেই আমাদের মধ্যে কিন্তু এই প্রেরণাটা জাগ্রত হয় বা সৃষ্টি হয়। যেমন ক্ষুধা, এই ক্ষুধার জন্য কি এই ক্ষুধা আমার কি ক্ষুধার এই ক্ষুধার জন্য আমার কী করছে বিভিন্ন রকম কি আমার কিন্তু চাহিদা সৃষ্টি হচ্ছে। যেমন খাদ্যের জন্য বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করা, এবং তৃষ্ণা, যে জল আমার জল পিপাসা মানে কি আমাকে তৃষ্ণার প্রয়োজন, তার মানে কি এই অভাব থেকে কিন্তু আমার মধ্যে কি সেই চাহিদাটা সৃষ্টি হচ্ছে।
পদমর্যাদা, সমাজে কী চলবো আমরা, মাতৃত্ব পেশনা ইত্যাদি হচ্ছে এই অভাববোধ বা চাহিদার উদাহরণ। নাম্বার 2 বলছে তাড়না। পেশনা চক্রের দ্বিতীয় অবস্থা হচ্ছে কি তাড়না। এটা হচ্ছে প্রথম স্তর, এবার এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এই চাহিদা বা অভাববোধ থেকেই ব্যক্তির মধ্যে একটি অস্বস্তিকর এবং অবস্থার কি সৃষ্টি হয়, আর এই অবস্থা ব্যক্তিকে চাহিদা পূরণের জন্য তাড়িত করে। চাহিদা পূরণের তাড়নায় ব্যক্তি সক্রিয় হয়ে ওঠে। যেমন কোনো ব্যক্তিকে যদি 10 ঘন্টা খাবার না দেওয়া হয় তাহলে তার দেহের কি অভ্যন্তরীণ অস্থিরতা বা অবস্থার সৃষ্টি হয় এবং সেই অবস্থা দূরীকরণে সচেষ্ট হয়ে ওঠে। কি বললাম, দ্বিতীয় হচ্ছে তাড়না। কারণ আমার মধ্যে যে অভাব, প্রথমে যে চাহিদা হচ্ছে, প্রথম যে স্টেপ বা সার্কেলটার অভাবব্য চাহিদা, এই অভাবব্য চাহিদা যদি আমার মধ্যে থাকে তবেই কিন্তু আমাকে কি করবে, এই ভেতর থেকে আমার যে মোটিভেশন বা পেশনে কি করবে, তোমাকে কি তাড়না দিবে যে তুমি সামনের দিকে কি এগিয়ে যাও। তো সামনের দিকে এগিয়ে গেলে তো সেটাই বলছে পেশনা চক্রের দ্বিতীয় অবস্থা হচ্ছে তাড়না। মানে তোমাকে ভিতর থেকে যে একটা শক্তি যোগাচ্ছে, কে যোগাচ্ছে, এই যে মোটিভেশন বা প্রেরণা। কি বলছে যে চাহিদা বা অভাববোধ থেকে একটা ব্যক্তির মধ্যে যে অস্বস্তিকর বা অবস্থা সৃষ্টি হয়, কারণ কোনো কিছু পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, সেই তেমনি আমাদের মধ্যে যে অস্বস্তিকর যে অবস্থার সৃষ্টি হয় এবং সেই অবস্থা কি করে একটা ব্যক্তিকে তার লক্ষ্য পূরণের জন্য কি তাড়িত করে, মানে কি তাকে তাড়না করে, অর্থাৎ তার মধ্যে যে এই যে ড্রাইভ বা তাড়না রয়েছে সেই তাড়নাটাকে করছে আমাদের মোটিভেশন বা প্রেরণা। এই প্রেরণা তোমাকে ভিতর থেকে ঠেলছে তোমার মনের মধ্যে যে তুমি সামনের দিকে কি এগিয়ে যাও। তো সেটাই বলছে কোনো ব্যক্তিকে যদি 10 ঘন্টা খাবার দেওয়া হয়, না দেওয়া হয়, তাহলে তার মধ্যে কি দেখা যাবে, বিভিন্ন রকম কি একটা অস্বস্তিকর ভাব তার মধ্যে কিন্তু জাগ্রত হবে বা একটা অন্যরকম আচরণ সৃষ্টি হবে। তো সেই জন্য বলছে এই দেহের অভ্যন্তরে অস্থির সৃষ্টি হয়, আর সেই অবস্থা এই দূরীকরণ করতে সাহায্য করে কিন্তু আমাদের এই প্রেরণা বা মোটিভেশন। এবার বলছে তৃতীয় পর্যায়ে বলছে সহায়ক আচরণ। এবার প্রথম হলো অভাব চাহিদাকে তোমার কী দিচ্ছে, তাড়না দিচ্ছে। এবার যখনই তাড়না দিচ্ছে তোমার কি হচ্ছে, তুমি বিভিন্ন রকম কি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কী করছি, বিভিন্ন রকম আচরণ সম্পাদন করছি। তো সেটাই বলছে এই পেশনা চক্রের তৃতীয় স্তর হচ্ছে কি সহায়ক আচরণ। ব্যক্তি বা এই অস্বস্তিকর দূর করার জন্য কতগুলি বিশেষ ধরনের কি আচরণ করে থাকে, অর্থাৎ এই উদ্দেশ্যপূরণ বস্তু লাভের জন্য ব্যক্তি যেসব আচরণ করে তাকে সহায়ক আচরণ বলে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের অন্বেষণের চেষ্টা হলো তার হচ্ছে আচরণ। তো সহায়ক আচরণ, এবার সেই তাড়না দিচ্ছে, তোমাকে ভিতর থেকে ঠেলছে। এবার ঠেলার পর কী হচ্ছে, তুমি যে সহায়ক যে সমস্ত আচরণগুলো করছো, যেমন পেশাগত তৃতীয় অবস্থা হচ্ছে সহায়ক আচরণ। এই ব্যক্তি তার যে অস্বস্তিকর, তার যে বিভিন্ন রকম আচরণগুলো, এই যে খাদ্যের জন্য সে বিভিন্ন রকম আচরণ করছে বা বিভিন্ন পাওয়ার জন্য সে বিভিন্ন রকম কি আচরণ করছে, সেই আচরণগুলিকে দূর করার জন্য বা সেই যেটা আমি চাইছি সেটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে সেই উদ্দেশ্য পূরণের জন্য বস্তু লাভের জন্য কি ব্যক্তি যেসব আচরণ করে তাকে কি সহায়কপূর্ণ আচরণ বলা হয়। যেমন ক্ষুধার্ত ব্যক্তির খাবারের অন্বেষণের চেষ্টা হলো তার আচরণ, সে খাবারের জন্য সে কি করছে, কী রকম তার চাহিদা অনুভব হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের সহায়ক সম্পূর্ণ আচরণ। এবার যখনই আমি এই আচরণগুলো করছি তখনই কিন্তু আমরা কি করছি, কোনো একটা উদ্দেশ্য পূরণ বা লক্ষ্যে পৌঁছানো কিন্তু আমার সম্ভব। তো সেটাই বলছে যে পেছনা চক্রের সর্বশেষ স্তর হচ্ছে ব্যক্তির উদ্দেশ্য পূরণ বা লক্ষ্য পূরণ, যাকে আমরা গোল বলি। এবং সেই লক্ষ্যবস্তু উপনীত হওয়া, এই লক্ষ্যবস্তুতে উপনীত হলে ব্যক্তি কি সে অস্বাভাবিক তার যে শারীরিক যে অবস্থা দূরীভূত হয় এবং সেই পরিতৃপ্তি লাভ করে। কি করলাম, লাস্ট হচ্ছে আমাদের যে সার্কেলটা সেটা হচ্ছে উদ্দেশ্য পূরণ। কারণ ব্যক্তি প্রথমে কি করছে, অভাববোধ, এই অভাববোধ আমাদের চাহিদা থাকছে। এবার চাহিদা থেকে কি করছে, তার মনের ভিতরে কি সেই প্রেরণা বা মোটিভেশন কি করছে, তাকে তাড়না দিচ্ছে বা ঠেলছে। এবার সে ঠেলতে গেলে কি হচ্ছে, বিভিন্ন রকম কি সেই ব্যক্তির মধ্যে কিন্তু বিভিন্ন রকম কি আচরণ আমরা পরিলক্ষিত বা আচরণ কি আমরা সেই ব্যক্তির মধ্যে কি অনুভব করতে পারছি। সেই অনুভবগুলো করতে করতে কি আস্তে আস্তে সে কিন্তু তার বিভিন্ন রকম কি তার যে উদ্দেশ্য, তার মেন যে ফোকাস, তার মেন যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে কিন্তু সে কিন্তু পৌঁছাচ্ছে। আমরা যদি পেছনের চক্রটাকে একটু সার্কেল করে দেখে নিই, এই যে হচ্ছে আমাদের পেছনের চক্র। এই চক্রটা প্রথমে যে শুরু হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি অভাববোধ বা চাহিদা। এটা হচ্ছে অভাববোধ বা চাহিদা। এটা হচ্ছে প্রথম স্টেপ, অভাববোধ বা চাহিদা। তারপর যে সার্কেলটা আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, এই সার্কেলটা কিন্তু ঘুরছে। তারপর হচ্ছে তাড়না অর্থাৎ ড্রাইভ, এটা হচ্ছে তাড়না। 2 নম্বর হচ্ছে তাড়না। 3 নম্বরে বলছে
সহায়ক আচরণ, মানে ব্যক্তি যে সমস্ত সেই আচরণগুলো করছে বিভিন্ন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, সহায়ক আচরণ। এবার চতুর্থ যে আমাদের সার্কেলটা রয়েছে, উদ্দেশ্য পূরণ বা লক্ষ্য পূরণ, উদ্দেশ্য পূরণ। তো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলটা হচ্ছে কি পেশনার চক্র, সার্কেল, মোটিভেশন সার্কেল। প্রথমে যে আমাদের শুরু হচ্ছে যেখান থেকে আমাদের চাহিদাটা, সেটা হচ্ছে কি অভাববোধ বা চাহিদা, যাকে আমরা নিড বলে থাকি। এবং তারপরে আস্তে আস্তে পেছনে কী হচ্ছে, তাড়না, অর্থাৎ আমাকে ড্রাইভ দিচ্ছে, মানে তার ভিতর থেকে কি তাড়না দিচ্ছে বা ভিতর থেকে ঠেলছে বা কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। তারপরে আস্তে আস্তে আসছে কোথায়, আমাদের সহায়কপূর্ণ যে আচরণ, এই যে সহায়ক বা ইনস্ট্রুমেন্টাল যে বিহেভিয়ার, সেখানে আসে। এবং সেখান থেকে আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের যে মেন যে ফোকাস, আমার যে উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ, সেই জায়গায় কি আমি যাচ্ছি বা পৌঁছে যাচ্ছে একটা শিক্ষার্থী। এই হলো তোমাদের পেশনা প্রক্রিয়ার চক্র বা সার্কেল। এবার পেশনার বৈশিষ্ট্য। চলে আসলাম পেশনার বৈশিষ্ট্য। পেশনার এই যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ মোটিভেশন, পেশনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। খুব ছোটো ছোটো পয়েন্ট দিয়েছি। এই পেশনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম আমাদের 7 থেকে 8টা কিন্তু পয়েন্ট লিখতে হবে 8 মার্কের জন্য। তো এই পেশনার যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ মোটিভেশন, এই পেশনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো আমরা খুব ছোটো ছোটো পয়েন্ট আকারে ডিসকাশন করব। তো দেখে নাও আমাদের প্রথম পয়েন্ট। তো প্রথম পয়েন্টে যাওয়ার আগে, তো প্রেরণা কাকে বলেছিলাম সেটা অবশ্যই তোমরা মনে রাখতে হবে, যে প্রেরণা বলতে আমরা কি বুঝি বা কাকে বলে। তো বলতে হবে যে প্রেরণা শব্দের অর্থ বা কী, বলতে হবে যে প্রেরণা যে একটা বাংলা শব্দ, সেই প্রেরণার বাংলা শব্দ হচ্ছে মোটিভেশন। আর এই মোটিভেশন শব্দটি এসেছে মোভার্স থেকে। এই মোভার শব্দটি কিন্তু আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, অর্থাৎ মুভ। এই মুভ মানে বাংলা হচ্ছে চলন প্রক্রিয়া। তাহলে যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় এবং সামনের দিকে একটা ব্যক্তিকে এগিয়ে যেতে সাহায্য করে, এবং সেই ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কোনো কাজে উদ্বুদ্ধ করে বা কাজটাতে লেগে থাকতে সাহায্য করে, তাকে বলা হয়েছে মোটিভেশন বা প্রেরণা। এই প্রেরণার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা কিন্তু তার বৈশিষ্ট্য পাচ্ছি। সেই বৈশিষ্ট্যগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও আমাদের প্রথম যে মেন বৈশিষ্ট্য রয়েছে প্রেরণার বা মোটিভেশনের, সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা। যে প্রেরণা হলো অভ্যন্তরীণ একটি মানসিক প্রক্রিয়া। দেহের এই অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে সৃষ্টি হয়ে থাকে আমাদের এই মোটিভেশন বা প্রেরণা। কি বললাম প্রথম পয়েন্টেতে, যে প্রেরণা হলো অভ্যন্তরীণ একটি মানসিক প্রক্রিয়া, মানে কি আমাদের শরীরের অভ্যন্তরীণ, মনের অভ্যন্তরীণ সেই কিন্তু মোটিভেশন কিন্তু শুরু হয়ে যায়, এবং দেহের এই অভ্যন্তরীণ পরিবর্তনের ফলেই কিন্তু সৃষ্টি হয়ে থাকে আমাদের এই প্রেরণা। কারণ আমাদের যে মনের ভিতরে সেই প্রেরণা কিন্তু আমাদের কি সেখান থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে, এবং সেই দেহের অভ্যন্তরীণ পরিবর্তন আমাদের যা কিছু এই যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ফলে কিন্তু আমাদের কি এই কিন্তু প্রেরণা অর্থাৎ সৃষ্টি হচ্ছে। সেটাই বলছে যে প্রেরণা হলো অভ্যন্তরীণ একটি মানসিক প্রক্রিয়া, দেহের অভ্যন্তরীণ পরিবর্তনের ফলেই আমাদের কিন্তু এই যে প্রেরণা কিন্তু সৃষ্টি হচ্ছে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নির্বাচনমূলক প্রক্রিয়া। বলছে প্রেরণা মূলত একটা নির্বাচনমূলক প্রক্রিয়া। ব্যক্তি একটি সুনির্দিষ্ট সে লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে প্রয়োজনীয় আচরণকে সম্পাদন করে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যবস্তু অন্বেষণ করে। কী বললাম দ্বিতীয় পয়েন্টটাতে, নির্বাচনমূলক পয়েন্টটাতে, যে প্রেরণা মূলত একটি নির্বাচনমূলক প্রক্রিয়া, মানে নির্বাচন করতে আমাদের কিন্তু সাহায্য করে। কোনো একটা আমার যেটা লক্ষ্য, আমার যেটা টার্গেট থাকবে, সেখান থেকে যে কোনো একটা ব্যক্তি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তার কিন্তু প্রয়োজনীয় আচরণকে সম্পাদন করে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যবস্তু অন্বেষণ করে, যার ক্ষুধার্ত তাকে কিন্তু খাদ্যবস্তু কিন্তু সেটার জন্য কি সে কিন্তু নির্বাচন করবে। যার যেটা ইচ্ছা, হয়তো আজকে আমার মোবাইল কেনার ইচ্ছা, আমার কিন্তু সেই মোবাইল কেনার প্রতি কিন্তু আমার কি ঝোঁক থাকবে বা ফোকাস থাকবে। আজকে আমার সাইকেল আছে, আমার ইচ্ছা কি একটা বাইক কেনার, তো সেই বাইকের প্রতি কিন্তু আমার কি সেই ঝোঁকটা থাকবে। সেটাই বলছে এই যে পেছনে হচ্ছে একটা নির্বাচনমূলক। ব্যক্তি একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে সে কিন্তু বিভিন্ন রকম কি আচরণগুলো সম্পাদন করবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্ষুধার্ত ব্যক্তি সে খাদ্যবস্তুর জন্যই সে কিন্তু খাদ্যবস্তু অন্বেষণ করবে।
তৃতীয় পয়েন্ট দেওয়া আছে ধারাবাহিক প্রক্রিয়া। পেশনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ব্যক্তির একটি পেশনা সম্পূর্ণ হলে পর মুহূর্তে অপর আর একটি কি তার মধ্যে পেশনার সৃষ্টি হয়, অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত এই পেশনা কিন্তু আমাদের চলতে থাকে। 3 নম্বর পয়েন্টে কি বললাম যে ধারাবাহিক প্রক্রিয়াতে কি বলা যায় যে পেশনা কিন্তু স্থির থাকে না, একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি চলতে থাকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পেশনা কি বিভিন্ন চক্রাকারে আবর্তিত থাকে। যেমন বলছে, যেমন যে ব্যক্তির একটি পেশনা সম্পূর্ণ হলে আমার যেটা ইচ্ছা, প্রথম যেটা আমার যেটা ইচ্ছা, সেই ইচ্ছা কি পূর্ণ হলে আর একটু পরে কিন্তু তারকে অন্য একটা পেশনের কি বা চাহিদার সৃষ্টি হয়। আজকে আমার সাইকেল আছে, আমার ইচ্ছে বাইক কেনার, বাইক থাকলে আমার ইচ্ছে কি বড় একটা 4 চাকার কি BMW কার কেনার। এবার এরকম করে কি আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে কি আমাদের সেই পেশনা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু এগিয়ে চলছে। হয়তো আজকে আমি সাইকেল চালাতে পারছি, আমার ইচ্ছা কি বাইক চালানো, যখন আমি বাইক চালানো শিখে গেলাম তখন হয়তো কম্পিউটার চালানোর ইচ্ছা থাকবে, যখন কম্পিউটার চালানো শিখে গেলাম তখন হয়তো আমার কি ট্রেন চালানোর কিন্তু ইচ্ছা করবে। এইভাবে কি আমাদের এই যে পেশনা অর্থাৎ মোটিভেশন, সে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আমাদের কি এই জন্ম থেকে মৃত্যু অবধি কি আস্তে আস্তে কি হচ্ছে পরিবর্তন চলছে। সেজন্য পয়েন্টটার নাম দেওয়া হয়েছে ধারাবাহিক প্রক্রিয়া, যেহেতু ধারাবাহিক ভেবেই এই পেশনাটা কি আমাদের মধ্যে ঘটে চলছে। 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে তুলনামূলকভাবে স্থিতিশীল। বলছে ব্যক্তির মধ্যে যে পেশনার সৃষ্টি হয় তা পুরো না হওয়া পর্যন্ত সে কি থাকে অব্যাহত থাকে। তো সেটা বলছে পেশনা হচ্ছে তুলনামূলক স্থিতিশীল। বলছি পেন হচ্ছে স্থিতিশীল যতক্ষণ পর্যন্ত আমরা সেই লক্ষ্যে পৌঁছাচ্ছি না বা যতক্ষণ না পর্যন্ত আমার সেই উদ্দেশ্যটা কি পূরণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কী করে একটা শিক্ষার্থীকে বা একটা ব্যক্তিকে কী করে সেই কাজটার প্রতি লেগেই থাকতে সাহায্য করে বা কাজটার প্রতি উদ্বুদ্ধ করতে সাহায্য করে। সে যতক্ষণ না সে লক্ষ্যে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাজটার প্রতি কি তার যে মোটিভেশন বা চাহিদা সেটাকে কি জাগিয়ে তুলবে। তারপরে সে ব্যক্তি বা শিক্ষার্থী কী করবে তার নির্দিষ্ট লক্ষ্যে কি পৌঁছাতে পারবে। পঞ্চম যে নাম্বারটা পেশনা বৈশিষ্ট্য, পঞ্চম পয়েন্ট দেওয়া আছে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পেশনার বৈশিষ্ট্যের মধ্যে পঞ্চম পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। যে পেশনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্যবস্তু অর্জন করা। একটু আগে বললাম যে পেশনা মানে কি তোমাদের চাহিদা থাকবে, আর চাহিদা মানে কি তোমার মধ্যে যে কোনো একটা কি লক্ষ্যবস্তু অর্জন করার জন্য তোমার মধ্যে সেই মোটিভেশন বা চাহিদা থাকবে। ব্যক্তির মধ্যে যে পেশনা সৃষ্টি হয় তা অপূরণ করে একমাত্র তা পূরণ করে একমাত্র তা পূরণ করে একমাত্র কি আমাদের এই লক্ষ্য। বলছে উদ্দেশ্যমুখী কোনো কাজের পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কোনো রকম উদ্দেশ্য কিন্তু আমাদের থাকবেই। উদ্দেশ্য না হলে কোনো কাজ কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। তো সেটাই বলছে পেশনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্যবস্তু অর্জন। পেশনা মানে চাহিদা, তো চাহিদা থাকলে আমার কি যে কোনো একটা লক্ষ্যে পৌঁছানো বা উদ্দেশ্য পূরণ করার কিন্তু আমার একটা লক্ষ্য থাকবে। আর ব্যক্তির যে পেশনার সৃষ্টি হয় তা পূরণ করে একমাত্র আমাদের লক্ষ্য, কারণ অবশ্যই সে উদ্দেশ্যে যেতে গেলে বা লক্ষ্যে পৌঁছাতে গেলে একটা ব্যক্তির বিভিন্ন রকম তাকে উদ্দেশ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো সেটাই বলছে ব্যক্তির মধ্যে যে পেশনার সৃষ্টি হয় তা একমাত্র পূরণ করে তোমার লক্ষ্য। ষষ্ঠ পয়েন্ট বলছে ভারসাম্যাবস্থা। বলছে পেশনা ব্যক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হচ্ছে পেশনা। একটা ব্যক্তির মধ্যে যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পেশনা। এই অভাববোধের তাড়নায় ব্যক্তি কি করে বিভিন্ন রকম দৈহিক বা মানসিক কি পরিবর্তন হয় এবং পরে সে চাহিদা নিবৃত্তিতে আবার সে ভারসাম্যকে ফিরে আসে। বলছে পেশনা হচ্ছে ব্যক্তির ভারসাম্য, সে ব্যক্তিকে সুস্থ ভারসাম্য রাখতে সাহায্য করে। এই অভাববোধের তাড়না, বিভিন্ন অভাবের তাড়না ব্যক্তি কী করতে হয় বিভিন্ন রকম কি তার দৈহিক এবং শারীরিক কি পরিশ্রম করতে হয়। ফলে কি হয় শরীরে বিভিন্ন রকম ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলিকে আবার যখন তার সেই লক্ষ্যে পৌঁছাচ্ছে তখন কি আস্তে আস্তে কিন্তু সেই আবার তার ভারসাম্য কিন্তু এই ফিরে আসে পেশনার মাধ্যমে। তো সেটাই বলছে যে পেশনা ব্যক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই অভাববোধের তাড়নায় ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম কি দৈহিক এবং শারীরিক যে পরিবর্তন হচ্ছে বা ঘাটতি হচ্ছে, আবার সেই ব্যক্তি কি করছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর সেই ঘাটতি বা তার কি সেই সমস্যাটা কি পূর্ণ হচ্ছে। সপ্তম পয়েন্টে কি বলছে পেশনার হ্রাস বৃদ্ধি। বলছে যে অভাব থেকে ব্যক্তির মধ্যে পেশনার সৃষ্টি হয়, যে অভাব থেকে ব্যক্তির মধ্যে পেশনার সৃষ্টি হয় এবং সেই পেশনা পূরণ হওয়ার পর আর একটি নতুন কি পেশনার উদ্ভব হয়, অর্থাৎ পূর্বের পেশনা হ্রাস পায় এবং পরে নতুন পেশনা কি তার তীব্রতা
বৃদ্ধি পায়। বলছি এই যে অভাব থেকে, যেটা আমার মধ্যে নেই, সেই অভাব থেকে কী হচ্ছে, একটা ব্যক্তির মধ্যে কি মোটিভেশন সৃষ্টি হচ্ছে বা চাহিদা সৃষ্টি হচ্ছে। সেই পেশনা পূরণ হওয়ার পর, মানে ব্যক্তির যেটা ইচ্ছা সেই চাহিদাটা পূরণ হওয়ার পর ব্যক্তি কি করছে, নতুন আর পেশনার প্রতি কী হচ্ছে, তার মোটিভেশনটা বা চাহিদা সৃষ্টি হচ্ছে বা নতুন পেশনার প্রতি উদ্বোধ হয়, এবং এই পূর্বের যে পেশনা অর্থাৎ আগের যেটা চাহিদা সেটা কি আমার হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার কি পরে আর একটা নতুন কি চাহিদা কিন্তু আমার মধ্যে কি সৃষ্টি হচ্ছে। আজকে আমার সাইকেল আছে, আমার সাইকেল কেনার ইচ্ছা নেই, আমার ইচ্ছা কি বাইক চালানো, এবং বাইক কেনার পর আমার ইচ্ছে কি একটা 4 চাকা বড় গাড়ি কেনার ইচ্ছা। এইভাবে কি আমাদের এই যে পেশনার হ্রাস বৃদ্ধি হচ্ছে, মানে আগের পেশনাটা হ্রাস পাচ্ছে, পরে একটা কি নতুন পেশনা কি আমার মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে বা জাগ্রত হচ্ছে। অষ্টম পয়েন্টে বলছে মাত্রাগত পার্থক্য। বলছে পেশনার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মাত্রাগত পার্থক্য। যে পেশনার তীব্রতা বেশি, যে পেশনার তীব্রতা বেশি সেই ক্ষেত্রে কি কর্মতৎপরতার কি বৃদ্ধি পায়। অপরপক্ষে যে পেশনার তীব্রতা কম সেক্ষেত্রে কর্মতৎপরতা কি অনেক কম হয়। যে পেশনার ভাগ রয়েছে বিভিন্ন রকম, আমরা যখন লক্ষ্যে বোঝাচ্ছি সেই লক্ষ্যে বোঝানোর বিভিন্ন রকম ভাগ রয়েছে। তো পেশনার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কি মাত্রাগত পার্থক্য। তো যে পেশনাটা পাওয়ার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হবে, আমাকে সেই পেশনার প্রতি ততটাই কি পরিশ্রম করতে হবে বা খাটতে হবে, তাহলে আমরা কি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আবার যে পেশনার তীব্রতা কম, যেটা পাওয়ার জন্য কি কম প্রয়োজন, সেটা কি আমরা কম অর্থাৎ অল্প পরিশ্রম করলে আমরা কিন্তু সেই পেশনাকে আমরা পেতে পারি। সেটাই বলছে যে পেশনার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মাত্রাগত পার্থক্য, মানে ভিন্ন থাকতে পারে। যে পেশনার তীব্রতা বেশি, যেটা পাওয়ার জন্য অনেক কি অত দাম, অনেক কষ্ট বেশি, সেই পাওয়ার জন্য কি আমাকে অনেক পরিশ্রম করতে হবে। আবার যে পেশনাটা একটু কি অল্পতে হতে পাওয়া যায়, তার জন্য কি আমাকে পরিশ্রমে কিন্তু অল্প করতে হবে। সেই জন্য বলছে যেটা পাওয়ার জন্য চাহিদা বেশি তার জন্য কি বেশি তার সঙ্গে কি লেগে থাকতে হবে। আবার যেটা চাহিদা কম তার পাশে কি অল্প সময় দিলেও বা অল্প পরিশ্রম করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেটা বলছে মাত্রাগত পার্থক্য। এবার আসলাম পেশনার শ্রেণীবিভাগ। পেশনার শ্রেণীবিভাগকে ক্লাসিফিকেশন অফ মোটিভেশন, এই পেশনার শ্রেণীবিভাগকে আমরা 3টি পর্যায়ে ভাগ করতে পারি। বলছে বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পেশনার শ্রেণীবিভাগ করেছেন, তবে বেশিরভাগ মনোবিজ্ঞানী পেশনাকে 3টি ভাগে ভাগ করেছেন। বিভিন্ন মনোবিজ্ঞানী পেশনার শ্রেণীবিভাগ সম্পর্কে বিভিন্ন মত প্রকাশ করেছিলেন। তার মধ্যে বিভিন্ন মনোবিজ্ঞানী, এই বেশিরভাগ মনোবিজ্ঞানী পেশনার যে ভাগ বা শ্রেণীবিভাগ সম্পর্কে 3টাই বলেছেন। সে 3টার প্রথম হচ্ছে জৈবিক পেশনা, নাম্বার 2 হচ্ছে ব্যক্তিগত পেশনা, নাম্বার 3 হচ্ছে সামাজিক পেশনা। এই 3টি পেশনা আকারে তিনি বিভিন্ন মনোবিদ প্রত্যেকে ব্যাখ্যা করেছেন। এবার চলে আসলাম জৈবিক পেশনা। যে ব্যক্তির জৈবিক চাহিদাগুলি থেকে যে পেশনার উদ্ভব হয় তাকে আমরা কি বলি, জৈবিক পেশনা বলি। অর্থাৎ শারীরিক থেকে, আমাদের শরীর থেকে যে সমস্ত ব্যক্তির মধ্যে যে চাহিদাগুলো সৃষ্টি হয় তাকে আমরা বলছি জৈবিক চাহিদা। এবং যেমন ক্ষুধা, তৃষ্ণা, যৌন পেশনা, মাতৃত্ব ইত্যাদি জৈবিক পেশনা কি সহজাত বা জন্মগত পেশনাও বলা যায়। তো যে চাহিদাগুলো আমাদের শারীরিক থেকে সৃষ্টি হচ্ছে, যেমন কি খাদ্যর চাহিদা, বিভিন্ন রকম তৃষ্ণা, যেমন তৃষ্ণাগুলোর জন্য কি জলের চাহিদা, এই যেগুলো ঘাটতি বা শরীরের ঘাটতি পূরণ করার জন্য আমাকে খাদ্য খেতে হবে, বা তৃষ্ণা মেটার জন্য আমাকে কি জল খেতে হবে। এই সমস্ত যে তোমার জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদাগুলি থেকে যে পেশনা উৎপন্ন হয় বা উদ্ভব হয় তাকে আমরা জৈবিক পেশনা বলে থাকি। যেমন ক্ষুধা, তৃষ্ণা, যৌন পেশনা, মাতৃত্ব প্রভৃতি জৈবিক পেশনাকে সহজাত বা জন্ম পেশনাও আমরা বলতে পারি। এবার ব্যক্তিগত পেশনা কাকে বলে, মানুষের সেই আত্ম সচেতনতাকে কেন্দ্র করেই যেসব মানসিক চাহিদা দেখা যায়, এর ফলে যে পেশনার সৃষ্টি হয় তাকে আমরা ব্যক্তিগত পেশনা বলে থাকি। বলছে যে সকল চাহিদা মানুষের আত্ম সচেতনতাকে কেন্দ্র করে যে সকল মানসিক চাহিদা দেখা যায়, এর ফলে যে পেশনার সৃষ্টি তাকে আমরা কি বলি, ব্যক্তিগত চাহিদা। যেমন আত্মশ্রদ্ধা, সম্মানবোধ, আত্মপ্রকাশ, নিজেকে প্রকাশ করা, এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের কি ব্যক্তিগত পেশনা। আত্মশ্রদ্ধা মানে কি সবাইকে কি যেভাবে আমরা সম্মান করি, কাকে কীভাবে সম্মান করতে হয়, এই সমস্ত চাহিদা তোমার মধ্যে কি ব্যক্তিগত চাহিদা। যে কাকে কীভাবে ডাকতে হবে, কার সঙ্গে কীভাবে আচরণ, কোথায় কী আচরণ করা উচিত, কোথায় কী আচরণ করাটা উচিত নয়, এটা হচ্ছে ব্যক্তিগত। আরেকটা বলছে আত্মপ্রকাশ, অর্থাৎ নিজেকে প্রকাশ করা। আমি যেটা পারি সেটা কি প্রকাশ করতে হবে, যে আমার হাতের লেখা খুব সুন্দর,
এবার আমি যদি কারোর সামনে প্রকাশে না করলাম আমার হাতের লেখা, তাহলে তোমরা কি করে বুঝবে যে আমার হাতের লেখা কি অনেকটা কি সুন্দর বা ভালো? মানে কি প্রকাশ করে, এই যে আত্মপ্রকাশ চাহিদা, আমি ভালো ছবি আঁকতে পারি, এবার আমি কোনোদিন যে ছবি না আঁকি, কাউকে না দেখাই, তাহলে কি করে তোমরা বুঝবে যে আমি ভালো কি ছবি আঁকাতে পারি? তাহলে এগুলো হচ্ছে ব্যক্তিগত বিষয়। এবার হচ্ছে সামাজিক, যে সামাজিক চাহিদার ভিত্তিতে যে সকল পেশনার সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? সামাজিক পেশনা। যে সকল সামাজিক চাহিদার ভিত্তিতে যে সকল পেশনার সৃষ্টি হয় তাকে আমরা সামাজিক পেশনা বলে থাকি। যেমন নিরাপত্তার চাহিদা, ভালোবাসার চাহিদা, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি হচ্ছে সামাজিক চাহিদা। নিরাপত্তার চাহিদা, এই যে সমাজে নিরাপত্তা রাখতে গেলে বিভিন্ন রকম কি সামাজিক চাহিদার সৃষ্টি হবে আমাদের মধ্যে, এবং ভালোবাসা এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, একে অপরের সঙ্গে কীভাবে আমরা বসবাস করব, কোথায় কীরকম পরিবেশে আমরা কীভাবে মানিয়ে চলবো, সেই সম্পর্কে আমাদের কিন্তু এই সামাজিক পেশনাগুলো এর মধ্যে কিন্তু পড়ে। এবার চলে আসলাম শিক্ষণে পেশনার ভূমিকা, রোল অফ মোটিভেশন ইন লার্নিং, অর্থাৎ শিক্ষণে আমাদের পেশনা কি ভূমিকা, শিক্ষাক্ষেত্রে আমরা যে শিক্ষা অর্জন করছি সেই অর্জন করার ক্ষেত্রে আমাদের মোটিভেশন বা পেশনা কি করে বিশেষ ভূমিকা পালন করছে সে সম্পর্কে আমরা জানব। সবই শিক্ষা সংক্রান্ত। শুরু করি যে পেশনা একটি অভ্যন্তরীণ মানসিক শক্তি। পেশনা হলো একটি অভ্যন্তরীণ মানসিক শক্তি। শিক্ষার্থীর মধ্যে এই মানসিক শক্তি অর্থাৎ পেশনাকে জাগ্রত করতে পারলেই ধারাবাহিকভাবে কি শিক্ষণের প্রতি তাদের কি একটা অনুরাগী বা মনোযোগী করে তোলা সম্ভব হবে। তাই শিক্ষণের ক্ষেত্রে পেশনার ভূমিকা কিন্তু অপরিসীম। শিক্ষণের পেশনার ভূমিকাগুলি নিচে কিন্তু আমরা আলোচনা করব, পয়েন্ট আকারে ছোটো ছোটো পয়েন্ট ব্যাখ্যার মাধ্যমে আমরা আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট দিয়েছে, শিক্ষার্থীর অভ্যন্তরীণ উদ্যমকে জাগ্রত করা। শিক্ষার্থীর মধ্যে অভ্যন্তরীণ উদ্যম জাগ্রত করা মানে শিক্ষার্থীর মধ্যে তার যে শক্তি, তার যে মোটিভেশন, তার যে চাহিদা কী করতে হবে? জাগ্রত করতে হবে। কি বলছে? যে পেশনা শিক্ষার্থী সে অভ্যন্তরীণ উদ্যমকে জাগ্রত করে তোলে। এর ফলে শিক্ষার্থী যে কোনো কর্মে উদ্বুদ্ধ হয়ে ওঠে। তো উপযুক্ত এই উদ্বোধক প্রয়োগ করে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে বিশেষ কি আচরণের একটা সৃষ্টি করা সম্ভব বা যায়। শিক্ষার্থীর অভ্যন্তরীণ উদ্যম জাগ্রত করে, তুমি যেটা চাচ্ছ আর আমার যে লক্ষ্য থাকলো সেই লক্ষ্যে কী করলো, তোমার পেছনে কী করলো, তোমার মধ্যে সেই মোটিভেশন বা চাহিদার কি এনার্জিটা সৃষ্টি করলো, বিভিন্ন রকম অভ্যন্তরীণ উদ্যম জাগ্রত করতো তোমার মধ্যে। সেই তোমার যে ভিতর থেকে তোমার মধ্যে একটা যে শক্তি, মোটিভেশন, সেটা কি তোমাকে ঠেলছে যে তুমি লক্ষ্যে পৌঁছাও। যতক্ষণ না তুমি লক্ষ্যে না পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে কি ভেতর থেকে তোমাকে কিন্তু সেই কি মোটিভেশন, তোমাকে কি তোমার মধ্যে কি একটা শক্তি যে না আমাকে সেই কাজটা কি পারতেই হবে, যে করে হোক। সবাই পারছে, ও পারছে, ও পারছে, তা আমি কেন পারবো না? আমার মধ্যেও সেই শক্তিটা কিন্তু তাদের কিন্তু জাগিয়ে তুলতে হবে। সেটাই বলছি, শিক্ষার্থীর অভ্যন্তরীণ তোমার মনের ভিতর শক্তিটাকে কি জাগিয়ে তুলতে হবে। এর ফলে শিক্ষার্থী যে কোনো কর্মে কি হয়ে ওঠে? উদ্বুদ্ধ হয়ে ওঠে বা লেগে থাকতে সাহায্য করে। উপযুক্ত উদ্বোধক প্রয়োগ করে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে কি করে বিভিন্ন রকম আচরণ সৃষ্টি করে যায়। নাম্বার 2 বলছে আগ্রহ সৃষ্টি। পেশনা শিক্ষার্থীর মধ্যে কি করে? আগ্রহ সঞ্চয় করে। অর্থাৎ শিক্ষার্থী বিশেষ বিষয়ের প্রতি পেশনা, বিশেষ বিষয়ের প্রতি তার যে অনুরাগীর দ্বারা নির্ধারিত, অনুরাগ মানে কি আগ্রহ, অনুরাগের অপর নামে হচ্ছে আগ্রহ। অর্থাৎ আগ্রহ যে বিষয়বস্তু নির্ধারিত হলে শিক্ষার্থীর মধ্যে সেই তৃপ্তি ও সফলতা আসে। বলছে আগ্রহ সৃষ্টি, পেশনা শিক্ষার্থীর মধ্যে কি আগ্রহ সঞ্চয় করে থাকে। পেশনায় কিন্তু একটা শিক্ষার্থীর মধ্যে কি তার যে আগ্রহ, সেটা কি ইন্টারেস্ট, সেটা সঞ্চয় করে থাকে। শিক্ষার্থী বিশেষ বিষয়ের প্রতি তার যে পেশনা অর্থাৎ অনুরাগের দ্বারা কি বা আগ্রহের দ্বারা নির্ধারিত হয়ে থাকে কোনো একটা বিষয় বা বস্তুর প্রতি। এই যে আমাদের মধ্যে কি হচ্ছে পেশনা, সেটা আগ্রহের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে কি সৃষ্টি হচ্ছে। এবার আগ্রহ অনুযায়ী আমি যদি ইন্টারেস্ট অনুযায়ী কোনো একটা বিষয়বস্তুকে, কঠিন বিষয়বস্তুকে ভালোবেসে পড়ার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা কি সেই কাজটা কি আমাদের ফুলফিল হবে বা সেই সমস্যাটাকে আমরা কি সমাধান করতে পারবো। সেই শিক্ষাক্ষেত্রে অনেক বিষয় রয়েছে, সেই বিষয়ের মধ্যে যে বিষয়টা হয়তো কি আগ্রহ দিয়ে আমরা ভালোভাবে কি বাড়িতে অধ্যয়ন করব বা পড়াশোনা করব, সেই বিষয়টা কি তাড়াতাড়ি কি আমাদের কি আমরা সেই জিনিসটা কি বুঝতে পারবো। আবার বিভিন্ন রকম দক্ষতাও হতে পারে। সেই আগ্রহ দিয়ে আমাদের কি কোনো একটা বিষয় কিন্তু আমাদের বিষয়বস্তু অধ্যয়ন করতে হবে, তবেই কি আমরা কি করব সেই কাজটার প্রতি কি আমাদের তৃপ্তি এবং সফলতা কিন্তু আসবে। হচ্ছে লক্ষ্যাভিমুখী প্রক্রিয়া। বলছে পেশনা শিক্ষার্থীকে শিক্ষার নির্দিষ্ট কি লক্ষ্যাভিমুখী করে তোলে। অর্থাৎ শিক্ষার্থীর একটি লক্ষ্য পূরণ
হলে পরবর্তী সেই লক্ষ্য পূরণের জন্য কি আরও বেশি উদ্যোগী হয়। কি বললাম, লক্ষ্যাভিমুখী মানে পেশনা শিক্ষার্থীকে শিক্ষার নির্দিষ্ট কি লক্ষ্যে যাওয়ার জন্য কি তোমাকে কি ভিতর থেকে তোমার মধ্যে যে মোটিভেশন সিনার্জি জাগিয়ে তুলছে, এবং শিক্ষার্থীর একটা লক্ষ্য পূরণ হলো, তারপরে কি সে অন্য একটা লক্ষ্যের প্রতি কি সে কিন্তু আরও বেশি কি উদ্যোগী হবে না, কাজের পিছনে কি সে ছুটবে। তো তার বিভিন্ন রকম লক্ষ্য, তো একটা লক্ষ্য পূরণ হলো, তারপরে কিন্তু আর একটা লক্ষ্য তার মধ্যে কি জাগ্রত হবে। তখন সেই জাগ্রত যখন শেষ হয়ে গেলো, তখন আর একটা কি অন্য লক্ষ্য কিন্তু আমার মধ্যে কি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিন্তু জাগ্রত হবে। সেটাই বলছি যে পেশনা শিক্ষার্থীকে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যাভিমুখী গড়ে তোলে, এবং শিক্ষার্থী একটা লক্ষ্য পূরণ হলো, তারপরে কি অন্য একটি পরবর্তী লক্ষ্য পূরণের জন্য সে কিন্তু উদ্যোগী হয়ে ওঠে বা কর্মদক্ষতা হয়ে ওঠে। চতুর্থ নম্বর পয়েন্টে বলছে মনোযোগী। বলছে পেশনা শিক্ষার্থীকে শিক্ষণে মনোযোগী করে তোলে। এই মনোযোগ শিক্ষার্থীর বিষয় বা জ্ঞানকে নিখুঁত এবং পরিষ্কার করে। কি বললো মনোযোগী পয়েন্টে বলছে যে পেশনা শিক্ষার্থীর শিক্ষণকে পেশনা কি করে শিক্ষার্থী যখন শিখে বা শিখনে কি করে মনোযোগী করে তোলে। তো আমাদের চাহিদা, এই চাহিদার দ্বারাই কি আমরা কোনো একটা বিষয়বস্তুকে কি আমাদের কিন্তু মনোযোগী করে তুলছে। এই মনোযোগ কি করে শিক্ষার্থীর বিষয় এবং জ্ঞানকে কি করে পরিষ্কার এবং জ্ঞানকে নিখুঁত। আমরা কোনো একটা বিষয় বা বস্তুকে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে আগ্রহ দিয়ে যদি কোনো সেই বিষয়বস্তুটা কি ভালো করে বাড়িতে পড়াশোনা করি, বা সেই বিষয়বস্তুটা আমরা যদি এইভাবে আমাদের যে মনোযোগ ইন্টারেস্ট আগ্রহ এগুলো দিয়ে যদি সেই বিষয়বস্তুকে ভালোভাবে পড়ার চেষ্টা করি, অবশ্যই সেই যে বিষয়টা থেকে কি আমাদের কিন্তু নিখুঁত একটা জ্ঞান হবে, এবং তার মধ্যে কি অনেক দক্ষতা আমার মধ্যে সেই কিন্তু জাগ্রত হবে সেই বিষয়টা থেকে। সেটাই বলছে যে পেশনা শিক্ষার্থীকে শিক্ষণে মনোযোগী করে তোলে, এবং মনোযোগ দিয়ে কোনো শিক্ষার্থী কোনো একটা বিষয় যদি অধ্যয়ন করে বা আগ্রহ দিয়ে যদি অধ্যয়ন করে, তবে সেই বিষয়বস্তুটা কি একটা শিক্ষার্থীর মধ্যে কি অনেক সেই বিষয়বস্তু সম্পর্কে একটা নিখুঁত জ্ঞান তার মধ্যে কি অর্জিত হবে। ব্যক্তিত্বের উন্মেষ বলছে পেশনা শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়, যা শিক্ষার্থীকে ভবিষ্যতে একটা সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠা করে তোলে। এই যে ব্যক্তিত্বের উন্মেষ মানে ব্যক্তির একটা সমাজে কীভাবে প্রতিষ্ঠাতা করা যায়, যে পেশনা তোমার মধ্যে যে চাহিদা কী করে একটা ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়, মানে ব্যক্তিকে একটা ভালো বা বড় জায়গায় কি নিয়ে যেতে কি সাহায্য করে। এই যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস মানে কি তোমাদের পেশনা রয়েছে যে না আমাকে মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস করলে কি হবে আমার একটা সমাজে কি নাম থাকবে বা সমাজে একটা ডিগ্রি থাকবে যে না ছেলেটা মাধ্যমিক পাস বা ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস। এই যে ব্যক্তিদের উন্মেষ ঘটাচ্ছে, এবং যা শিক্ষার্থী ভবিষ্যতে তোমাকে একটা সুনাগরিক হিসেবে কিন্তু সমাজে গড়ে তুলতে সাহায্য করবে। আমরা বলি না যে ও মাধ্যমিক পাস বা ও উচ্চ মাধ্যমিক পাস ও কলেজ পাস বলি, তার পিছনে কি একটা কিন্তু ডিগ্রি লাগানো আছে। তাহলে সমাজে প্রতিষ্ঠাতা করতে হলে তা কী করতে হবে, ব্যক্তিত্ব উৎপ্রেষ ঘটা হচ্ছে পেশনা, যা শিক্ষার্থীকে ভবিষ্যতে একটা সুনাগরিক হিসেবে কি একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলে কিন্তু আমাদের এই পেশনা। শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয় বলছি পেশনা শিক্ষার্থীর আচরণের গতিপথকে নির্ণয় করে এবং তাকে পেশনা শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয় করে এবং তাকে কোনো বিশেষ লক্ষ্য অনুযায়ী আচরণ করতে সাহায্য করে। শিক্ষার্থীর আচরণ অর্থাৎ শিক্ষার্থী কতটা দ্রুত শিখবে সেই শিক্ষার্থীর আচরণ একমাত্র পেশনার উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট করে আছে। কারণ পেশনা যদি না থাকে, চাহিদায় না থাকে যে ওই বস্তুটা আমাকে তাড়াতাড়ি শিখতেই হবে, তাহলে কিন্তু সে শিখতে পারবে না। অর্থাৎ চাহিদা আমাদের কিন্তু ইম্পর্টেন্স কোনো কিছু শেখার ক্ষেত্রে বা কোনো কিছু শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কিন্তু যে পেশনার শিক্ষার্থী আচরণকে গতিবদ্ধ করে পেশনা কোনো একটা বিষয়কে কী করতে হবে সেই চাহিদা সহকারে মনোযোগ সহকারে সেই বিষয়বস্তুর প্রতি কি আমাদের কিন্তু করার চেষ্টা করবে, তবেই কিন্তু সেই বিষয়বস্তুটা আমরা কি দ্রুত কি শিখতে পারবো। এবার আমরা সেই বিষয়টা বস্তুর কি শেখার কোনো চাহিদাই নেই, ইন্টারেস্ট নেই, আগ্রহ নেই, তাহলে কিন্তু সেই বিষয়বস্তু আমরা শিখতে কি অনেকটা কিন্তু সময় লেগে যাবে। সেই কত তাড়াতাড়ি আমি শিখবো না শিখবো সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের এই কী করছে পেশনের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। পেছনে বলতে পারবে যে তুমি কতটা দ্রুত হবে কি সেই বিষয়বস্তু তুমি অধ্যয়ন করতে পারবা বা সেই সম্পর্কে তোমার অনেক কি জ্ঞান দক্ষতা সম্পর্কে অনেক বিকাশ হবে। অষ্টমটা হচ্ছে নতুন বিষয়ের প্রতি কি কৌতূহল সৃষ্টি বলছে শিক্ষার্থীর মধ্যে নতুন বিষয়কে জানার যে কৌতূহল সৃষ্টি করে হচ্ছে কি পেশনা।
কোনো একটা নতুন বিষয়বস্তুর প্রতি বা নতুন বিষয়ের প্রতি কি আমাদের ধ্যান দিতে সাহায্য করে কিন্তু এই প্রেষণা। প্রেষণার ফলে শিক্ষার্থীর মধ্যে নতুন বিষয় কি বা জ্ঞান কি বৃদ্ধি হয়, শিক্ষার্থীর মধ্যে কৌতূহল সৃষ্টি হয় যে কোথার থেকে আসলো, কেন হচ্ছে, কি করে হলো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমার এই চাহিদা থাকে তোমার মধ্যে, সেই প্রেষণা যদি থাকে, মোটিভেশন যদি থাকে বা কোনো কিছুকে জানার আগ্রহ যদি থাকে, তবে কিন্তু তুমি কোনো একটা শিক্ষক মহাশয়কে প্রশ্ন করতে পারবা যে এটা কোথার থেকে হলো, কেন হলো, কিভাবে হলো। এই যে সেটাই বলছে শিক্ষার্থীর মধ্যে নতুন বিষয়কে জানার প্রতি কি কৌতূহল, সেটা সৃষ্টি করে হচ্ছে তোমার মধ্যে প্রেষণা। তোমার জানার ইচ্ছা না থাকে তুমি টিচারকে প্রশ্ন করবা না, যদি জানার ইচ্ছা থাকে তবে কি আমাকে কিন্তু টিচারকে কি প্রশ্ন করতে হবে, বিভিন্ন রকম প্রশ্ন করতে হবে যেগুলো আমরা কি অজানা, সেটা কৌতূহল সৃষ্টি করে। এই প্রেষণা কি করে শিক্ষার্থীর মধ্যে নতুন নতুন কি বিষয় বা জ্ঞানের কিন্তু বৃদ্ধি ঘটায়। সে শিক্ষক, আমি মহাশয়কে প্রশ্ন করলাম, যে শিক্ষক মহাশয় কিন্তু সেইভাবে আমাদের কি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে, বাস্তব এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমাদের কি সেটা বিষয়বস্তুটা কি বোঝার চেষ্টা করবে, এবং সেই বিষয়বস্তু শোনার পর আমাদের কিন্তু কী হবে, আমাদের জ্ঞান ভাণ্ডার বা দক্ষতা কী হবে, বিভিন্ন রকম নলেজ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি হবে। তো সেটা বলছে নতুন বিষয়ের প্রতি কৌতূহল সৃষ্টি। দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাস, যে প্রেষণা দক্ষতা সম্বন্ধে কি করে শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। এই আত্মবিশ্বাস বা নিজের উপর যে বিশ্বাস, সেই কর্মে কি করে আরও বেশি উদ্যম কি সৃষ্টি করে। দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাস, আমার যে নিজের যে দক্ষতা, সেটা কিন্তু একমাত্র কিন্তু চাহিদায় বা প্রেষণা বা মোটিভেশন কিন্তু ঠিক করে সেই প্রেষণা দক্ষতা সম্বন্ধে শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে। আমার যে চাহিদা, আমি কতটা চাহিদা সহকারে সেই বিষয়বস্তু অধ্যয়ন করলে কত তাড়াতাড়ি আমি সেই বিষয়বস্তুটা কি মনে করার চেষ্টা বা মুখস্থ করার চেষ্টা করব, এবং যে আত্মবিশ্বাস, নিজের উপর কিন্তু সেই বিশ্বাস রাখতে হবে, তবে কিন্তু সেই কর্মে আরও বেশি কি আমরা উদ্যম সৃষ্টি করে সেই কাজটাকে কি চালিয়ে দিতে সাহায্য করে। এই হলো তোমাদের 9টা পয়েন্ট। এবার 10 নম্বর পয়েন্টে দেওয়া আছে অভ্যাস গঠন। বলছে পেশনা শিক্ষার্থীর মধ্যে সুঅভ্যাস গঠন করে। অবভিয়াসলি রাইট কথা, যে পেশনা এই যে চাহিদা তোমার মধ্যে কী করে সুঅভ্যাস গঠন করতে সাহায্য করে, এবং ইচ্ছা করলে তুমি কিন্তু সেই চাহিদা থেকেই সেই কুঅভ্যাসগুলোকে দূরীকরণ করা সম্ভব, তোমার যদি চাহিদা ঠিক মতো থাকে। কারণ চাহিদার উপরে কিন্তু সেই কোনো অভ্যাসটা নির্ভর করে আছে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে এই যে পঠনের অভ্যাস তৈরি করে, যা তার বিষয় বা জ্ঞান বৃদ্ধিতে কি সাহায্য করে। বলছি পেশনা তোমার যে চাহিদা কোনো একটা বিষয় অধ্যয়ন করার ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে মোটিভেশন বা চাহিদা, এটা কিন্তু খুবই অপরিহার্য বিষয়। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে পঠনের যে অভ্যাস, তুমি একটা কোনো বিষয়বস্তু অধ্যয়ন করছো, সে অধ্যয়ন করার ফলে কি হচ্ছে, যা তার বিষয় জ্ঞান বৃদ্ধিতে কি সাহায্য করছে। আমার পেছনে কিন্তু কোনো একটা বিষয় যখন আমরা অধ্যয়ন করছি, সেই বিষয় সম্পর্কে কি করছে, বিভিন্ন রকম নলেজ বৃদ্ধিতে কি আমাদের কিন্তু সাহায্য করছে। সেটা হচ্ছে অভ্যাস গঠন। এ বলছে সৃজনশীল ক্ষমতার বিকাশ। পেছনে একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর সৃজনধর্মী ক্ষমতার বিকাশ ঘটাতে কি সাহায্য করা হচ্ছে পেশনা। সৃজনশীল কাজগুলো কোনগুলো, যেমন ছবি আঁকা, নাচ, গান, নাটক করা, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের কি সৃজনশীল কাজ। এই যে চাহিদা, পেশনা একটি অভ্যন্তরীণ হচ্ছে মানসিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর এই সৃজনধর্মী সেই ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে। আমি ছবি আঁকতে পারি ভালো, বা হাতের লেখা সুন্দর, এই যে নাচ, গান, অভিনয় করা, এগুলো সমস্ত কিন্তু আমার কি সৃজনধর্মী ক্ষমতা। অর্থাৎ এগুলো কি একটা ব্যক্তির মধ্যে থাকা কিন্তু অবশ্যই। তো সেটাই বলছে সৃজনধর্মী ক্ষমতা বিকাশ, বিভিন্ন যে ছবির কাজ, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজ বা ছবির কাজ, এগুলো কি অর্জিত হবে কখন, যখন আমার মধ্যে সেই চাহিদা কি থাকবে। হয়তো আমরা একটা ছবি আঁকতে আঁকতে কি একটা অন্য একটা কি ছবি হয়ে যায়, কিন্তু তখন কি নিজেদেরকেও কি আমাদের কিন্তু ভালো লাগে যে না আমি ভালো আর্ট করতে পারি। তো এই যে সৃজনধর্মী ক্ষমতার বিকাশ, তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি বা সৃজনধর্মী ক্ষমতা কী করছে, ডেভেলপমেন্ট। অর্থাৎ পেছনে একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর সৃজনধর্মী সেই ক্ষমতার কি একটা বিকাশ ঘটাতে সাহায্য করে। তো এই হচ্ছে তোমাদের পেশনার অর্থ, পেশনার শ্রেণীবিভাগ এবং পেশনার যে সার্কেল, অর্থাৎ বিভিন্ন রকম স্টেজে পেশনা যে আবর্তিত হচ্ছে, এবং শিক্ষণে পেশনার যে ভূমিকা। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, আমি এখানেই সমাপ্ত করলাম। এবং তোমরা যারা এডুকেয়ার একাডেমির আশেপাশে যে সমস্ত ভাই বোন রয়েছে, তোমরা অবশ্যই এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত বিষয়ের ক্লাস, শুধু এডুকেশন নয়, বাংলা,
ফিলোসফি, সংস্কৃত, প্রত্যেকটা বিষয়ে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেই প্রত্যেকটা বিষয়ে রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা ক্লাসগুলো প্রত্যেকেই বাড়িতে অ্যাটেন্ড করো এবং আমার এডুকেশন বিষয়ে আগের যে ক্লাসগুলো দেখার জন্য তোমরা প্লেলিস্টে চলে যাবে, সেখানে ক্লাসগুলো পরপর সাজানো অবস্থা রয়েছে। তোমরা সেই ক্লাসগুলো বাড়িতে অবশ্যই দেখো এবং অবশ্যই ক্লাসগুলোকে প্রত্যেককে শেয়ার করো। তোমাদের বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাইকে শেয়ার করে দাও, তারাও যাতে ক্লাসগুলো দেখে উপকৃত হয়। ধন্যবাদ।